আজকে আমরা বক্সারের যুদ্ধ গুরুত্ব পড়ব। এটা ক্লাস 8 এর ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষার জন্য ইতিহাসের কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। ইতিহাসের এটা থেকে কনসেপশন তৈরি হবে। বক্সারের যুদ্ধের একটা মোড় বটে, বক্সারের যুদ্ধের গুরুত্বটা খুব ইম্পর্টেন্ট। বক্সারের যুদ্ধের কারণ আমি পরের ভিডিওতে দেবো, কারণটা অত ইম্পর্টেন্ট হবে। দেখো, বক্সারের যুদ্ধ 1764 সালের 22 অক্টোবর হয়েছিল। বক্সারের যুদ্ধের জন্য ভারতের ম্যাপটা আঁকতে হবে তোমাকে, ঠিক আছে? তখন এইটা তখন পাকিস্তান, মানে সিন্ধু প্রদেশ বলা হইতো। এই যে ভারত, বাংলাদেশ সমেত মোটামুটি এইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল। এইটা ছিল মুর্শিদাবাদ নবাবের। কিন্তু মীর কাসিম এখান থেকে মুঙ্গেরে ট্রান্সফার করেছিল রাজধানী। কথা বুঝে আসছো কিনা বুঝে আসছো? মানে পাটনাতে তখন এইটা বাংলা ছিল, এটা বাংলা। মীর কাসিম মুঙ্গেরে নিয়ে গেছিল, বিহারের পাটনার কাছে মুঙ্গেরে রাজধানী স্থাপন করেছিল। ওখানে আগ্নেয়াস্ত্র বানাচ্ছিল। সেই সময় দিল্লির সুলতান ছিল দ্বিতীয় শাহ আলম, 1764 সালে। মানে দিল্লির বাদশাহ ছিল, সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলমের আন্ডারে মীর কাসিমকে রাজা করা হয়েছিল। এর আগে আমি প্রেক্ষাপটে দিয়েছি ক্লাস, সব ওইখানে তুমি দেখো। মীর কাসিম মোটামুটি 60 সালে হয়েছিল, 1760। ঠিক 1760, 61, 62, 63-তে রাজত্ব করছিল এখানে। ও রাজধানী মাঝে মাঝে ট্রান্সফার করে নিয়েছিল। এইটা খুব রাগ হয়েছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই সময় রবার্ট ক্লাইভ কিছুদিনের জন্য, মানে 60 সালের নাগাদ ও চলে গেছিল ঘুরে, 60 সাল নাগাদ ও ইংল্যান্ডে চলে গেছিল, বাপাস ঘর চলে গেছিল, কোনো কাজ ছিল আর। সেই সময় এইখানে দায়িত্ব দিয়েছিল হেনরি ভ্যান্সিটার্ট বলে একজন গভর্নর নিয়োগ করা ছিল, সাময়িক গভর্নর, যেটা বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ও গভর্নর ছিল। ঠিক আছে, পলাশির যুদ্ধ শেষ, সিরাজউদ্দৌলা তো হয়ে গেছে ঘটনা। এইবারে কিন্তু তার আগে এর সাথে মীর কাসিম আগ্নেয়াস্ত্র বানাচ্ছিল। সেইখান থেকে যুদ্ধে হারাইছে একবার, আগের দিনে বলেছি। কিন্তু তারপরেও ওর দুটা টিম করেছিল এইখানে অযোধ্যা, তখন অযোধ্যা মানে এটাকে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, ঠিক আছে? এটাকে অবধও বলা হয়, অবধ রাজ্য, তখন ইতিহাসের নাম ছিল অবধ। তো অযোধ্যা, এলাহাবাদ, আজকে যেটা এলাহাবাদ, আগ্রা মানে কারা প্রদেশ, এবং দিল্লির সম্রাট তো ছিল শাহ আলম। ইয়ারা মোটামুটি কিছু সৈন্য, 10-20 হাজার সৈন্য, আর ইয়ার নিজের সৈন্য 50-60 হাজার সৈন্য একত্রিত হয়েছিল। এই ত্রিশক্তি সংগ্রাম বিহারের বক্সার নামক স্থানে এই হেনরি ভ্যান্সিটার্টের তখন লোক ছিল অ্যাডামস, সেনাপতি ছিল অ্যাডামস ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এবং একজন মেজরকে নিয়োগ করেছিল অ্যাডামসের নেতৃত্বে আর একজন মেজর ছিল, এক খতরনাক ছিল। একে মাদ্রাজ থেকে স্পেশাল ভাবে আনা হয়েছিল। মাদ্রাজের বীর যোদ্ধা ছিল, এর নাম ছিল হেক্টর মুনরো। এই হেক্টর মুনরোর নেতৃত্বেই মোটামুটি ইংরেজরা যুদ্ধটা করেছিল। আর ওইদিকে মীর কাসিম অযোধ্যা বা অবধের নবাব ছিল সুজাউদ্দৌলা। ওটা অন্য, যেমন বাংলা এই দিকটা তেমনি ওই দিকটাও, ওইটাও দিল্লির সম্রাটের আন্ডারে ছিল। আর দিল্লির সম্রাট সরাসরি যেহেতু মীর কাসিমের কাছ থেকে টাকা নিয়েছিল, মীর কাসিমকে যখন বাংলার নবাব করা হয়, মীর কাসিম শাহ আলমের কাছ থেকে অনুমতি নিয়েছিল। অথচ ওকে নবাব করেছিল কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাগ ছিল পুরা। এখন একে বাঁচাইতে হবে। যে কাজটা দ্বিতীয় আলমগীর করে নাই সিরাজউদ্দৌলার সময়, সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধ আক্রমণ হয়েছিল, সিরাজউদ্দৌলা কার আন্ডারে ছিল? দিল্লি সম্রাট আন্ডারে। কিন্তু দ্বিতীয় আলমগীর নীরব ছিল। কিন্তু এক্ষেত্রে শাহ আলম হেল্প করেছিল কাকে? মীর কাসিমকে। যাই হোক, বক্সারের যুদ্ধ যখন শুরু হয়, হেক্টর মুনরো প্রচুর কামান, মডার্ন অস্ত্রশস্ত্র নিয়ে 20-30 হাজার সৈন্য নিয়ে এসেছে। ইয়াদের 50-60-70 হাজার সৈন্য। ইয়ারা ভাবছিল গুড়িয়ে দেবো আমরা, 3 শক্তি সংগ্রাম আছে, আর এরা 1 শক্তি সংগ্রাম। কিন্তু যখন কামান ফামান চালাতে শুরু করে, 22 অক্টোবর 2টার সময় যুদ্ধ শুরু হয়, মীর কাসিম পালাই নিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে। নমস্কার। তারপর থেকে ওকে খুঁজেই পাওয়া যায় না, কোথায় গেছে কে জানে। মীর কাসিম যেই পলাইনছে, সৈন্যদের মনোবল হারিয়ে নিয়েছে। যার জন্য যুদ্ধ করতে আসা, সেই রাজাই পলাইন দেয়, তখন অন্য দুজন যারা বাদশাহ সম্রাট ছিল, শাহ আলম আর ছিল যে সুজাউদ্দৌলা অযোধ্যার নবাব, তাদের মন ভেঙে পড়ে। তারাও দেখছে তাহলে আমরা কেন যুদ্ধ করতে যাবো। ওরা আত্মসমর্পণ করে দিয়েছে। প্রচুর সৈন্য মারা গেছে তার আগে। 2-3 ঘন্টা বিমর্ষ যুদ্ধ হয়েছে। হেক্টর মুনরো একদম খতরনাক যোদ্ধা ছিল। পুরা ইয়াকে নিয়ন্ত্রণ, 2-3 ঘন্টার মধ্যে ইয়াকে কন্ট্রোল মজনু সবাইকে অ্যারেস্ট করে নিয়েছে, শাহ আলমকে এবং সুজাউদ্দৌলাকে। এখন অ্যারেস্ট করার পর
ও তো লাপাতা, মীর কাসিম তো পালাই নিয়েছে। মীর কাসিম যুদ্ধ করছে, মীর কাসিম পালাই নিয়েছে ও মানে ব্যাপারটা আবার তারপর থেকে ইতিহাসেই ব্যাপারটা, ইতিহাসের কোনো ঐতিহাসিক একার খুঁজে পায়নি কথা গিয়েছে। তো যাই হোক, ইয়াকে ধরল, দুজনকে ধরল 1764 সাল। তখন বুঝতে পেরেছি কথা বুঝে আসছো কিনা। 1764 সালের 22 অক্টোবর বিকাল হইল, ইয়াকে ধরল হেক্টর মুন্ড্রো, ইয়াকে ধরল হেক্টর মুন্ড্রো পিছিয়ে শুনো ফলো করে দিল ইয়াকে লর্ড ক্লাইভকে। বুঝে বাবা বলছে 3টা জায়গায় 100 ধারে নিয়েছি। বলছে বড় মছলি পকড়েছি, শাহ আলম নিজে আছে, দিল্লির সম্রাট বসে বসে হার মেনে নিয়েছে, বসে অস্বীকার করে নিয়ে বলছে তুমি চলে আসো, বাপস আসো। বলছে ঠিক আছে, আসি। তার আগে ইয়ারা এলাহাবাদ এলা দখল করে নিল, এইখানেও দখল করে নিয়েছে, পুরো জায়গাটা সব দখল করে নিয়েছে। মোটামুটি 22 অক্টোবর থেকে শুরু করে এলাহাবাদের সন্ধি হওয়া তথ্য, এলাহাবাদের সন্ধি 16 আগস্ট, মানে প্রায় 10 মাস পর সন্ধিটা হয়েছে। তার আগে এটা দখল করে রেখে দিয়েছিল। দিল্লির সম্রাটকেও পুরা একদম মানে বন্দি করে রাখে না, দিল্লির সম্রাটকে ছেড়ে দিয়েছিল, কিন্তু মানে নাজেহাল করে মারত, বন্দি অবস্থা ছিল প্রায়। শাহ আলমেরও অবস্থা খারাপ, আর সুজাউদ্দৌলার রাজ্যগুলো তো কাড়িয়ে নিয়েছিল, বিভিন্ন মসনদ তসনদ নবাবের বিভিন্ন জায়গায়, এলাহাবাদের বিভিন্ন জায়গায়, কারার বিভিন্ন প্রদেশগুলো কাড়িয়ে নিয়েছিল। হেক্টর মুন্ড্রো পুরো রাজ করছিল এই সময়, পুরা একদম গঙ্গা নদীটা, পুরা উত্তরপ্রদেশ বিহার দিয়ে গঙ্গা নদী যাচ্ছে, তো ওই এলাকাটা দিয়ে একদম এই ফোর্ট ইলাম থেকে পুরা সৈন্য আসতো, ট্যাক্স ফ্যাক্স সব আদায় করতো। ফারুক সিয়ার তো ফরমান ছিল এবারে, কিন্তু বাংলাটা ছিল, অযোধ্যা তো ছিল না, এলাহাবাদ তো ছিল না, শুধু বাংলাটা দেওয়া দিয়েছিল ফারুক সিয়ার 1717-তে। এইখানটা তো অবাধে ব্যবসা বাণিজ্য করতে লাগলো। শাহ আলম আর কি করবে, শাহ আলমকে তো বৈশ্যত স্বীকার করে নিয়েছে। ঠিক সেই সময় তাহলে মির্জাফর নবাব করে দিল 1765 সালে। এখানে আরো ঘুরে মুঙ্গেরে ছিল, তো মুঙ্গের থেকে আরো মুর্শিদাবাদ নিয়ে গেল, মির্জাফরকে আরো ঘুরে রাজা করে দিল। তার মানে মির্জাফর নবাব আবার ফির হইল। মির্জাফর তো নবাব ছিল, পলাশী যুদ্ধের পর থেকে 60 সাল তো কত নবাব ছিল। পুয়ার সঙ্গে মনোবলিন্ড হয়, ও পিরিত ছিল নেদারল্যান্ডের সঙ্গে, পর্তুগালদের সঙ্গে, সেই জন্য ওকে ইংল্যান্ড বুঝাইছিল। মীর কাসিম আরো ডেঞ্জারাস, আগ্নেয়াস্ত্র করতে শুরু করেছিল মুঙ্গেরে যেই পরে। তখন ওয়াকে তো কোন দিক গেল কে জানে। তখন মির্জাফরও 65 সালে মারা গেল, তো এমনি রোগে মারা গেল বয়সের কারণে। তখন ওর একটা ছিল, একটা ছিল তো বজ্রপাতে মরে গেছে, আর একটা ছিল, এইটার নাম নজম উদ্দৌলা। নজম উদ্দৌলাকে নবাব করা হইল। এই নজম উদ্দৌলা নবাব যখন হইল, তখন পুরাপুরি একদম ইয়াদের কন্ট্রোলে। যাই হোক, 65 সালের মাঝামাঝি সময়ে লর্ড ক্লাইভ আবার চলে এলো, নিয়ে বললো কই কে আসো, কাকে হারিয়েছে, কে হারাইছে। বলছি এরা হারাইছি, এরা অনেক জায়গা দখল করে নিয়েছি আমরা অনেক। বলছি ঠিক আছে, আসো সবাই বসে আসো। দেখো বক্সারের যুদ্ধে অনেক টাকা খরচ হয়েছিল, বড় বড় কামান অস্ত্র শস্ত্র ব্যবহার করেছিল হেক্টর মুন্ড্রো। সেই খরচের 50 লক্ষ টাকা প্রথমেই সুজাউদ্দৌলাকে বলছে আসো, টাকাটা গুলো বক্সারের যুদ্ধের টাকার খরচটা দাও, 50 লক্ষ লাগবে। কুচ টাকা গুলো দিয়ে দিল কাকে? সন্ধির সময় কিন্তু হারিস ছিল কিনা লর্ড ক্লাইভ আরো স্পেশাল ভাবে ইংল্যান্ড থেকে চলে এসেছিল আনন্দ ফুর্তিতে। তখন এই হেনরি ভেন্সিটার ওর ক্ষমতা চলে গেল। হেনরি ভেন্সিটার একটা সময় দেখেছিল, ও ছুটি ছিল ওই জন্য। হেনরি ভেন্সিটার আরো মানে ও চলে গেল অন্য পদে নিয়োগ হইল। এখন আবার রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হইল, 50 লক্ষ টাকা দিল। এবং কারা এবং এলাহাবাদ, এইখানে দুটা প্রদেশ, এলাহাবাদটা আর কারাটা, অযোধ্যাটা বলছে তুমি রাখো, আমাকে এলাহাবাদ আর কারাটা বলছে দিল্লিকে দিয়ে দাও। বলছি পরে আমি শাহ আলমের সঙ্গে বুঝিল বইটা। বলছি ঠিক আছে, শাহ আলমকে দিয়ে দিল। এটা মানে বুঝতে এটা দখল করেছিল অযোধ্যার নবাব। কারা প্রদেশ মানে যেটা আগ্রা টাইপের আছে এখন, আর এলাহাবাদ এই দিকটা বিহারের দিকে এলাহাবাদ আছে, বারাণসী এখানে। তো সেই জায়গা দুটা বলছে তোমরা পাবে না। অযোধ্যা মানে অবধের নবাবকে বলছে তুমি বাকি দিয়ে নবাবই চালাতে থাকো, আর 50 লক্ষ টাকা গোনা। আর বলছে আমরা কখনো সৈন্য টৈন্য আইনি বই দিকে বলছে ওইরা খরচ খরচা দিবে। এই 4-5টা সন্ধি করে বাকি ছেড়ে দিল। সুজাউদ্দৌলা বলছে যাও তুমি চলে আসো, পরে দেখা হোক বলছে। এবার শাহ আলম বলছে আসো, তুমি এসো বসে। বুঝছো শোনো, বলছে তুমি এইবারে তুমি যুদ্ধ করতে গেছো সম্রাট বড়, তুমি এত বড় হারিয়েছো, বলো হ্যাঁ। বলছো হ্যাঁ হারিয়েছি। বলছি তাহলে তোমাকে বছরে 26 লাখ টাকা, এটা কিন্তু সরকারি বইয়ের তথ্য, আজকে তথ্য লয়, মাসে 14 লাখ 15 লাখ এমনি করে অনেক ভিডিও আছে ইউটিউবে পশ্চিমবাংলাতে, সব বড় টাকাটা কোনো ফ্যাক্টর লয় এখানে। এইটা অরিজিনাল তথ্য, এইটার বই আছে। বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে শাহ আলমের থেকে বাংলা বিহার উড়িষ্যা একদম দেওয়ান পেয়ে গেল। এবারে এতদিন তো ফারুক সিয়ার আন্ডারে চলছিল ব্যবসা বাণিজ্যের জন্য, এবারে ওরা ইনকাম ট্যাক্স আদায় করতে পারে চাষিদের কাছ থেকে, জমিদারের কাছ থেকে, এই ক্ষমতা দিয়ে দিল। অর্থাৎ এইটা দিয়ে দিল নবাবের, তুমি যা পাচ্ছ করো। তার মানে এরা নবাব রাখতে নাও পারে, নাও রাখতে পারে।
নবাব রাখতেও পারে, নাও রাখতে পারে। এবারে মানে নজমউদ্দৌলাকে নবাব রাখতেও পারে, না দেওয়ানি পেয়ে গেছে। দেওয়ান মানে বুঝছো সব ক্ষমতা। দিল্লির সম্রাট বলেছিল 26 লাখ দাও বছরে, তুমি সব যুদ্ধে হারেন নিয়েছো বাবা, নত যেন হয়ে বলছে 26 লাখ দাও বছরে, শুধু একটি তো কিছু দিতে হবে, যুদ্ধে হারিয়ে যেই হয়। ঠিক আছে, তোমাকে 26 লাখ টাকা বছরে দেবো, কিন্তু আমাকে পুরাটাই দাও, আর কোনো নবাবের ক্ষমতা থাকবে না। আমি যদি নবাবের কোনো ক্ষমতা দিই তো দেবো। ঠিক আছে, বলছে আমি। লর্ড ক্লাইভ একটা ধুরন্ধর লোক ছিল। লর্ড ক্লাইভ 65 সালের দেওয়ানি লাভ হয়েছে 16 আগস্ট ক্যাপ ডিবেটে। দেওয়ানি লাভ কার কাছ থেকে পাইছে? দ্বিতীয় শাহ আলম। অনেক চাকরি পরীক্ষা এসেছে, দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কে পাইছে? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ আজ যায় না ফিরে, হেক্টর মুন্ডোকে রেখে দিয়েছে যুদ্ধ ছোট ছোট স্থানীয় যুদ্ধ করার জন্য। হেক্টর মুন্ডোকে কলকাতাকে রেখে দিয়েছে, একদম সেনাপতি করে দিল হেক্টর মুন্ডোকে, আর নিচে গভর্নর বাংলা। 1765 সালে চালু করল দ্বৈত শাসন ব্যবস্থা, খুব ইম্পর্টেন্ট। এইটাও বক্সারের যুদ্ধের গুরুত্ব, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করল। দেখো কেমন শাসন ব্যবস্থা, এটা এইটুকুই খুব ইম্পর্টেন্ট ক্লাস। দ্বৈত শাসন ব্যবস্থা কি শাসন ব্যবস্থা? এটা লর্ড ক্লাইভের খুব বড় ভূমিকা। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তককে লর্ড ক্লাইভ 1765 সালে চালু করে দিল। কি চালু করল? শুরু বলছে রাজনৈতিক ক্ষমতা দিয়ে দিল একে, নজমউদ্দৌলাকে। বলছে তুই রাজনৈতিক সব দেখ, তোর কে নবাব হবে, কে কি হবে, তোর মানে তুই সব, কিন্তু অর্থনৈতিক আমি। টাকা পয়সা হিসাব নিকাশ সব আমার আন্ডারে থাকবে কলকাতাতে। অর্থনীতির শাসন আমি নিচ্ছি, ট্যাক্স আদায় থেকে শুরু করে সব টাকা পয়সার হিসাব। তুই শুধু রাজনীতিকে দেখ। রাজনীতি দেখ মানে আর কি? রাজনীতি আর কি দেখবে? অর্থনীতি ছাড়া রাজনীতি চলে নাকি? মানে এই ছিল ক্ষমতা পুরা ইয়ার হাতে, দায়িত্ব নাই কোনো। ক্ষমতা পুরা, দায়িত্ব নাই। দায়িত্বহীন ক্ষমতা লাভ করল কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা। আর ক্ষমতাহীন দায়িত্ব কে পেয়ে গেল? যদি কিছু ক্ষতি হয়, বদনাম হয়, সব যাবে নজমউদ্দৌলা। মানে নবাবের কোন মানে একটি ঠেক নবাব রেখে দিল, ওর কাঁধে বন্দুক রেখে এইসব কাজ করতে। হ্যাঁ, আসামটাকে তখন নিয়ে নিয়েছিল, আসাম, ত্রিপুরা, বাংলাটা অনেক বেড়ে গেছিল সেই সময়। এবং পরবর্তীকালে শাহ আলমের কাছ থেকে এলাহাবাদটাও আর কারাটাও নিয়ে নিল। বলছে এখানে আমরাই তোমাকে দিলাম, নিজামুদ্দৌলার কাছে, সুজাউদ্দৌলার কাছে তো আমরা কাইলাম এলাহাবাদ সন্ধিতে। বলছে তারপরে তো তোমাকে দিলাম, তাহলে এলাহাবাদটি আর কারা অঞ্চলটি আমরা আমাদের আন্ডার রেখে দাও। বাংলার অপারও অযোধ্যা থেকে দুটা জায়গায় আরো ইংরেজরা দিয়ে দিল। মানে ওরা ওইখান থেকে সৈন্য তৈন্য রাখবে, এবারে ভারতের ভিতর দিকটুকু দেখবে। কথা বুঝে এসছে না বুঝে এসছে? ভারত অন্যান্য এলাকা যে পশ্চিম ভারত, মধ্য ভারত, এগুলা তো আস্তে আস্তে মারাঠা, এই যে মাদ্রাজ, এগুলাকে জয় করার চেষ্টা করবে। সেই জন্য মাঝে মাঝে ওরা সৈন্য ডিপু করে দিল ওই দুটো, এলাহাবাদে আর কারা অঞ্চলটা। এই হচ্ছে বক্সারের যুদ্ধের গুরুত্ব। এরপরে দেখো বক্সারের যুদ্ধ একটা ব্র্যান্ড। যে কোনো নবাব ডরাবে, আশেপাশে সব গোয়ালিয়রের নবাব ডরাবে, রাজস্থানের নবাব ডরাবে, সবাই ভয় পাবে। কারণ কি ভয় পাওয়ার কারণ কি? 3 জনকে এক সবাইকে, তারপরে সম্রাট কারাইছে, বুঝো তো। ওরা যেখানে যুদ্ধ করতে যাবে, এরপর যেখানে অ্যাটাক করবে আগেই ছেড়ে যাবে সবাই। এইটা বক্সারের যুদ্ধের একটা ব্র্যান্ড ইতিহাস। যাই হোক, লর্ড ক্লাইভ তারপর 67 সালে লর্ড ক্লাইভকে কিন্তু ডেকে নিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট, ওকে পানিশমেন্ট 7 বছর পানিশমেন্ট চলেছিল। তারপরেও 64-65 সালে 1773-74 সালে সুইসাইড করে নিয়েছিল। পরিণতি খুব খারাপ হয়েছিল লর্ড ক্লাইভের। মাঝে দ্বৈত শাসন ব্যবস্থায় চলছিল, 2 জন লোককে মাঝে রেখেছিল। 2 জন লোককে আমি নাম বলছি, আরো 2 জন হয়েছিল মাঝে লর্ড ক্লাইভের পর। ঠিক আছে, এই 2 জনের নাম আমি বলছি। 1767 থেকে 69 ছিল হেনরি ভেরেস্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে হেনরি ভেরেস্ট, এটা একটু তথ্য মনে রাখো, তাহলে তুমি শুরু পেয়ে যাবে। এ ছিল 1767 সাল থেকে অ্যারেস্ট হওয়ার পর। লর্ড ক্লাইভ ইংল্যান্ডে আরো নিয়ে চলে গিয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থায় চলছিল, কিন্তু 67 থেকে 69 পর্যন্ত ছিল হেনরি ভেরেস্ট বাংলার গভর্নর। কথা বুঝছো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর তারপরে 1769 সাল থেকে 72 সাল অব্দি, 1772, এইটা ছিল জন কাটিয়ার, খুব ইম্পর্টেন্ট। এই দুটো মনে রাখতে তোমাকে। এরা কিভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছিল? দ্বৈত শাসন ব্যবস্থায় চালাচ্ছিল। মানে বাংলার একটা ছোটখাটো নবাব রেখে দিয়েছিল। তাহলে বলো, যদি তোমাকে প্রশ্ন করে রবার্ট ক্লাইভের পর বাংলার গভর্নর কে হয়েছিল? 2 জন, 1767 সাল থেকে 69 হেনরি ভেরেস্ট আর জন কাটিয়ার 1769 থেকে 72। বানান নিজে লেখো, জন কাটিয়ার বানান নিজে লেখো।
আমি তো হাত লেখা জুম করে দেখতে পারো তুমি, জন কার্টিয়ার। আমি ভালো করে লেখিনি, মুখে বলছি, নিচে লেখা আসছে দেখো, হেনরি ভেরেস্ট। এই দুজন বাংলার গভর্নর ছিল। আর তারপরে 72 সালে নিয়োগ করা হলো ওয়ারেন হেস্টিং। এটাও ওয়ারেন হেস্টিং কে নিয়োগ করলো কে? 1772 সালে। কি পদে? বাংলার গভর্নর। তারপরে আমি ওয়ারেন হেস্টিং এর আলাদা ক্লাস দেবো। কথা বুঝে এসছে না? বুঝে এসছে। এবারে তুমি শুরু পাবে ইতিহাসে। তাহলে হেনরি ভেরেস্ট আর জন কাটিয়ার ইয়ারা কিভাবে শাসন চালাইতো? লাইক লর্ড ক্লাইভ। কিন্তু 1770 সালে একটা বিরাট দুর্ভিক্ষ হয়েছিল। তখন বাংলা সাল ছিল 1176। বাংলাতে একটা দুর্ভিক্ষ হয়েছিল, জল পড়ে নাই, কিন্তু ট্যাক্স পুরো আদায় করতো তখনও। আরে 26 লাখ টাকা দিতে হবে কাকে? মুঘল সম্রাটকে। কথা দিয়ে আছে। 76-এর মনন্তর ফনন্তর বুঝে নাই, ট্যাক্স দাও, মনন্তর তুমি রাখো। সেই সময় বাংলার নাজেহাল হয়েছিল গরিব মানুষ, বৃষ্টি পড়ে নাই, চাষবাসের আন্ডারই ছিল দেশ। এই দুর্ভিক্ষটা ছিল 76-এর মনন্তর। সেই সময় গভর্নর ছিল জন কাটিয়ার। জন কাটিয়ার কিন্তু পুরো ট্যাক্স আদায় করত। কথা বুঝে এসছো না বুঝে এসছো? সেই জন্য দুর্ভিক্ষটা ভয়াবহ রূপ নিয়েছিল। ঠিক আছে। আর ওয়ারেন হেস্টিং 1772 সালে বাংলার গভর্নর পদ, কৃপা ধ্যান দে। তারপর কি হবে সেটা নেক্সট ভিডিওতে আসবে, ওয়ারেন হেস্টিং এর শাসনকাল। ঠিক আছে। ওয়ারেন হেস্টিং এর শাসনকালটা এইটির ইতিহাসের অনেকটা, কিন্তু অনেক আজগুবি লেখা আছে। সাল অনুযায়ী ইতিহাস করতে হয়। ইতিহাস চ্যাপ্টার সবসময় সাল অনুযায়ী লিখতে হয়, তবে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয়। কিন্তু হঠাৎ খাপুচ করে 50 সাল ধরে তুমি চলে যাও, তাহলে ছাত্ররা মনে রাখবে কি করে? ইতিহাসের সাবধান এটা কেয়ার দেওয়া উচিত। ইতিহাস বইয়ের চ্যাপ্টার গুলা সাল অনুযায়ী হওয়া উচিত। প্রথম চ্যাপ্টারে এত সাল থেকে এত সাল, দ্বিতীয় চ্যাপ্টারে এত, তার থেকে একটু আগাইলো, এভাবে এইটার বইটা লেখা উচিত ছিল। কিন্তু এইটার প্রথম চারটে চ্যাপ্টারে 1850 সাল 2 নম্বর চ্যাপ্টারও আছে, 3 নম্বর চ্যাপ্টারে আবার 1765 থেকে পড়তে হবে, অন্য জিনিস পড়বো। এই ধরনের পাগলামি বই লেখার কি মানে আমি খুঁজে পাই না। সাল অনুযায়ী লেখো, সব তথ্য। ওয়ারেন হেস্টিংয়ের শাসনকাল দাও 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার কর্নওয়ালিসের শাসনকাল দাও, ছোট ছোট চ্যাপ্টার করো। বইটা পড়িতেও ভালো, ছাত্রছাত্রীরা শিখবে ইতিহাসটা। ইতিহাসটা শিখার সাবজেক্ট বটে, কনসেপশনের সাবজেক্ট বটে। একটা সুর তুলবে, গল্পের মতন মনে থাকবে ইতিহাস যদি ভাবে ইতিহাস বই লেখা না। যাই হোক, বক্সারের যুদ্ধের গুরুত্ব এই 5-6টা পয়েন্ট। বক্সারের যুদ্ধের মূল গুরুত্ব এলাহাবাদের সন্ধি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়া নিলাম, এই দুটো মূল গুরুত্ব। আর দ্বৈত শাসন ব্যবস্থা চালু। যদি বলে বক্সারের যুদ্ধ মীর কাসিম রাজা হয়েছে, বাদ দাও। এই মির্জাফরের জামাতা নজমুদ্দৌলা রাজা হয়েছে, নবাব হয়েছে, ঘোরাটি বললে বলে কিছুই ফালতু নবাব, সাজানো নবাব হইলে মাটির পুতুলের মতন। তোমার 3টা তুমি বক্সারের যুদ্ধের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এলাহাবাদ সন্ধি 1765 সালের 16 আগস্ট। এলাহাবাদের সন্ধি সুজাউদ্দৌলার সাথে কি চুক্তি হলে মনে রাখতে হবে। এইটুকু বই সব আছে পাই টু পাই। আর কি বললাম? দ্বৈত শাসন ব্যবস্থা চালু হইলো কি করে সেইটা মনে রাখতে হবে। দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ চালু করলো, কিন্তু 2 বছর পরে ওকে অ্যারেস্ট করা হলো। পুরানো ওই পলাশি যুদ্ধের সময় কিছু ভুলভাল টাকা পয়সার হিসাব ছিল, অত্যাচারও ছিল অনেক, সেগুলোর জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। ওকে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে বিচার হয়েছে 7 বছর ধরে। আফিম খাইত লোকটা, গলব্লাডার স্টোন হয়ে গিয়েছিল, ওই কারাদণ্ডতে আফিম খাই বিষ পান করে সুইসাইড করে নিয়েছে। এই হচ্ছে রবার্ট ক্লাইভের পরিণতি। এবারে তোমরা ওয়ারেন হেস্টিং পড়তে দেখবে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই। ওয়ারেন হেস্টিং এর ক্লাস, আমার ক্লাস অবশ্যই দেখবে তুমি, অবশ্যই শুরু পাবে ইতিহাসে, ছন্দ পেয়ে যাবে তুমি, ইতিহাসে পেয়ে যাবে। ওকে।